আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের ডেইজ ইভেন্টসের প্রথম শিরোনাম, গাড়ি থেকে পতাকা কেন খুললেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার। সন্ধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে নাহিদের পদত্যাগের খবর প্রচার করা হলে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। পরে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন খোদ নাহিদ। জানান, এখনো পদত্যাগ করিনি, যে খবর ছড়িয়েছে সেটি গুজব। আজ সন্ধ্যায় নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান যমুনায়। পরে একটি পতাকাবিহীন গাড়িতে করে যমুনা ছাড়লে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ ছাড়ছেন বলে আলোচনা রয়েছে। বাংলাদেশকে ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়, জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিরোধী বক্তব্যকে হাস্যকর বলে অভিহিত করেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা এমন কোনো আচরণ দেখতে চাই না যে ভারতের প্রতি শত্রুতাপূর্ণ সংকেত দেয়। ঢাকা দিল্লির সম্পর্ক যেন স্বাভাবিক থাকে, ভারত সেটাই চায়। আমরা প্রতিবেশীদের সর্বদা শুভকামনা জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল দীর্ঘ নয়, এটি 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ ইতিহাস। জয়শঙ্কর বলেন, গত বছর সেখানে যা ঘটেছে তা সবাই জানে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দুটি দিক থেকে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রথমত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা। আমরা মনে করি এটা স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে এবং এ বিষয়ে আমাদের কথা বলা প্রয়োজন। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করে, তা একেবারেই হাস্যকর। আমি প্রতিদিন সকালে উঠেই আপনাকে দোষারোপ করতে থাকি, তখন আপনি একা একা বলতে পারবেন না আমি আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমরা চাই পরিস্থিতি শান্ত হোক, বাণিজ্য, পারস্পরিক যোগাযোগ ও অন্যান্য সম্পর্ক স্বাভাবিক থাকুক। রিজার্ভ বেড়ে $21 বিলিয়ন। দেশের রিজার্ভ $20.85 বিলিয়ন ছাড়িয়েছে। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের 20 তারিখ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী দেশের রিজার্ভ এখন $20.85 বিলিয়ন বা $2085 কোটি। আর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে $26.11 বিলিয়ন বা $2611 কোটি দাঁড়িয়েছে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরও একটি হিসাব রয়েছে, তা হলো ব্যয়যোগ্য রিজার্ভ। এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক, এটি শুধু IMF-কে জানানো হয়। এ হিসেবে IMF-এর SDR খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসেবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সে হিসেবে দেশে ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন $15 বিলিয়ন কিছুটা উপরে। এবার আন্তর্জাতিক খবর। ফেডারেল কর্মীদের মাস্কের ইমেল, কাজের হিসাব দাও নইলে বিদায় নাও। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীদের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় একটি ইমেল পাঠায় ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE। মেইলে সব কর্মীর কাছে কাজের জবাবদিহিতা চেয়েছে DOEGর প্রধান ধনকুবের ইলন মাস্ক। আর এজন্য তিনি সময় বেঁধে দিয়েছেন মাত্র 48 ঘন্টা, অর্থাৎ সোমবার পর্যন্ত, নয়তো কাজ থেকে বিদায় জানানো হবে কর্মীদের। ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে একটি বার্তা পোস্ট করেন। সেখানে লেখা হয়, সব ফেডারেল কর্মী খুব
শিগগিরই একটি ইমেল পাবেন, যেখানে তাদের 24 ফেব্রুয়ারি রাতের মধ্যে আগের সপ্তাহের কাজের বিবরণ জমা না দিলে চাকরি হারানোর ঝুঁকির মধ্যে পড়বেন তারা। আর ইমেইলের জবাব না দিলে তা তাদের পদত্যাগপত্র হিসেবে বিবেচনা করা হবে। এই পোস্টের কিছুক্ষণ পরই সবার কাছে ইমেল পাঠানো হয়। মাস্কের এই পোস্ট করার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেন, যেখানে বলা হয় 23 লাখ ফেডারেল কর্মীর সংখ্যা কমানোর ক্ষেত্রে DOGE কে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শনিবার সন্ধ্যায় এই ইমেলটি পায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং অন্যান্য ফেডারেল সংস্থার কর্মীরা। ইমেলটিতে লেখা আছে, কর্মীদের 5টি বুলেট পয়েন্ট তাদের গত সপ্তাহের কাজের সার সংক্ষেপে লিখতে হবে এবং ম্যানেজারদের কপি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষে খেলার খবর, ক্রিকেট। জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ সোমবার। টিকে থাকতে হলে জিততে হবে। প্রথম ম্যাচে বড় হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য হিসাবটা আরও ছোট হয়ে গেছে। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে সেই হিসাব বন্ধ হবে নাকি সম্ভাবনার দুয়ার খুলবে। রাওয়ালপিন্ডিতে এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হিসাবটা সহজ, টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে, হারলেই বিদায়ের ঘণ্টা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে 60 রানে হারিয়ে নিউজিল্যান্ডের স্বপ্ন বুনেছে সেমিতে খেলার। আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয় তাদের সেই স্বপ্ন পূরণ করবে। বিকেল 3টায় মাঠে গড়াবে দুই দলের খেলা। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে যে ম্যাচে নিউজিল্যান্ড নামছে তাতে সম্ভাবনার একটা ক্ষেত্রফল বাংলাদেশ আঁকছে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ জিততে পারলে শেষ 4-এর অন্যতম দাবিদার হতে পারে বাংলাদেশও। দর্শক, আমাদের আজকে ডেইজ ইভেন্টস এই পর্যন্তই। আগামীকাল আরেকটি ডেইজ ইভেন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস করুন আমার দেশ ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।